আমরা যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, কয়েকটি ছাড়া, অল্প কয়েকটি ছাড়া, আমরা যেন ভারতকে তুষ্ট করার জন্য বসে আছি, ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এটার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও হয়তো দুই একটি, বিশেষ করে দুই একটি রাজনৈতিক দল, সবাই জানে কারা তারা, তারা ভারতের কাছ থেকে হয়তো নির্বাচনের সময় আর্থিক সুবিধা নেয় বা অন্য যত ধরনের সুবিধা আছে, নানান ধরনের সুবিধা এবং যেসব অনৈতিক সাহায্য তারা নিয়ে থাকে। এবং বাংলাদেশও চায় যে ভারতের যেন গণতন্ত্র বিস্তার লাভ না করে। জনগণের মনোভাব যদি প্রকাশিত হয় তাহলে তো তারা তাদের জন্য অসুবিধাজনক। একটা এক্সাম্পল দেয়, যে ক্রিকেট খেলা যখন হয়, ইন্ডিয়া পাকিস্তান যদি খেলা হয়, মিরপুরের স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়, তখন বলে দেওয়া হয় যে পতাকা নিয়ে কেউ মাঠে ঢুকবে না, কারণ ঢুকলে বুঝাই যাবে যে 90% লোক একটা দেশকে সাপোর্ট করতেছে, আর একটা দেশের সাপোর্টার 10%। এইভাবে নানাভাবেই তারা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, সর্বক্ষেত্রে। আরেকটা তো কালচারাল অ্যাগ্রেশন অলরেডি হয়ে গিয়েছে। আমাদের দেশেরই কিছু কিছু লোক চাচ্ছে যে আমাদের সিনেমা হলে যেন ভারতীয় সিনেমা দেখানো হয়। সেটা তো অনুমোদন ওদের পেয়েছে অলরেডি। ওদের প্রত্যেকটা চ্যানেল আমরা এখানে দেখি, আমাদের একটা চ্যানেলও ভারতে দেখায় না, বিটিভি পশ্চিমবঙ্গেও দেখায় বিটিভি না। বিটিভি চলছে। বিটিভি নিউজ দেখায় বোধহয় বা কিছু, আর বিটিভি তো এখন আর দেখার মতো নাই। আমাদের অন্যান্য চ্যানেলগুলো যদি দেখাতো তাহলে হতো। কিন্তু এইসব, এখানে আমরা মনে করি বৈষম্যের শিকার হচ্ছি, এবং দুটি রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক নাই। আমরা যে দুটি সার্বভৌম রাষ্ট্র একই মর্যাদায় থাকবো, এটা নির্ভর করে সরকারের উপরে। আওয়ামী লীগ সরকার থাকলে এরকম মনে হয়, আজকে যদি সরকার পরিবর্তন হয়, জাতীয়তাবাদী কোন সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই অবস্থার স্ট্রেট অ্যাওয়ে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমার এবারে প্রশ্নটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যদি নাকি ভারতের বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে পাশ কাটিয়ে ভারত নিয়ন্ত্রিত কোনো পক্ষ না, সেটা শেখ হাসিনা যাওয়ার পরেও ভারত নিয়ন্ত্রিত অন্য একটা পক্ষ আসবে সেরকম না, ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশে একটা বাংলাদেশের যারা দালাল তাদের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? আপনারাও রাজনীতি করেছেন, আপনি ছয়বার সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনি দুইবার মন্ত্রী ছিলেন এবং একবার পানি সম্পদ মন্ত্রী ছিলেন, যেটা ভারতের সাথে নিশ্চয়ই আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্তঃনদী সংক্রান্ত যেসব মিটিং গুলো হয় সেখানেও নিশ্চয়ই আপনাকে উপস্থিত থাকতে হয়েছে, সেটার নেতৃত্ব দিয়েছেন আপনি। সেগুলো তো আপনারা করেছেন, আপনাদের তো নিশ্চয়ই ফেনী নদীর মতো যেভাবে এখন সরকার ভাগ দিয়েছে সেটাও দিতে হয় না, তিস্তায় যেভাবে আমরা এখন চুপচাপ আছি সেটাও আপনারা থাকেন না, আপনারা তো সে সময় চেষ্টা করেছেন, অন্তত কথা বলেছেন। আপনাদের সাথে হয়তো আমাদের যে শক্তি, ভারতের সাথে আমাদের কুলিয়ে ওঠাটা খুবই মুশকিল, কিন্তু আপনারা কথা তো বলেছেন তাদের সাথে। আমাদের ওই সময় যেসব সীমান্তগুলোতে সংঘর্ষ হয়েছে সেখানে বিজিবির সাথে বিএসএফ এর যে সংঘর্ষ, সেই বিডিআর জয়লাভ করেছে সম্ভবত 2002 সালে। কুড়িগ্রামের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তো সেটা আপনারা পেরেছেন কিভাবে? এবং সেই আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এই মুহূর্তে ভারতকে পাশ কাটিয়ে আসলে আমাদের দেশের বাংলাদেশের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করণীয়, বা সেটা আদৌ সম্ভব কিনা আর কোনোদিন? অবশ্যই সম্ভব। ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে এমন সরকার প্রতিষ্ঠা করা নিশ্চয়ই সম্ভব, এবং সেটি কেবলমাত্র হতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণ অভ্যুত্থান হলে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ দেখবে। এবং অতীতে আহ, এটি বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন থাকলে ভারতের সাথে সম্পর্ক হয় এক ধরনের, আর আওয়ামী লীগ ছাড়া অন্য দলের সরকার থাকলে সাথে সাথে তার মধ্যে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি তাদের সাথে 3টি মিটিং করেছি যৌথ নদী কমিশনের। সে সময় আমাদের কাছেও তারা আহ, এই যে ফেনী নদীর পানি ভারত বাংলাদেশ কিছুদিন আগে দিয়ে দিল, যৌথ নদী কমিশনের মিটিং ছাড়াই দিয়ে দিল। সেটা আমি যখন মন্ত্রী ছিলাম, আমাদের কাছেও ভারত বলেছে যে আমাদের বেলুনিয়াতে পানির সংকট, আমাদেরকে ফেনী নদী থেকে পানি দেওয়া হোক। আমরা বলে নিশ্চয়ই দেবো, আপনারা তিস্তার পানি দেন আমাদেরকে, আমরা আপনাদেরকে এই ফেনী নদীর পানি দেবো। ইট শুড বি গিভ অ্যান্ড টেক। কিন্তু রাইট। এখন দেখা যাচ্ছে শুধু টেকই হচ্ছে, গিভ কিছু নাই তাদের, শুধু নিয়েই যাচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রে, যেমন আরেকটা জিনিস হলো যে ভারতের নদীগুলো যখন বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের প্রবেশের কিছু আগেই তারা কয়েকটা স্পার নির্মাণ করে তাদের সীমানায়, ভারতের সীমানায়, হুম, হুম। যার ফলে বৃহৎ জলরাশি সেই স্পারে আঘাতপ্রাপ্ত হয়ে যখন বাংলাদেশের উপরে হিট করে, বাংলাদেশের নদীর তীরে নদী তীর ভেঙে যায়। ভেঙে গেলে সেখানে যখন আমরা রিপেয়ার করতে চাই, ব্লক লাগাতে চাই, তখন ওই পার থেকে বিএসএফ গুলি করে।
যার ফলে ওইটা রিপেয়ার করা সম্ভব হয় না, এবং ভারত বাংলাদেশ সীমান্তের নদীর মধ্যরেখা হলো সীমান্ত, যার ফলে আমরা ক্রমাগত ভূমি হারাচ্ছি, তাদের সীমানা তারা বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে। তো অনেকখানি এরকম করা যায় না, কিন্তু যেখানে এই যেমন আপনি কেউ যদি তেঁতুলিয়াতে যায়, ওখানে দাঁড়ালেই দেখতে পাবে মহানন্দা দ্বীপে তাদের স্পার গুলাও দেখা যাচ্ছে কিভাবে এসে আমাদের পাড় ভাঙছে। তো যৌথ নদী কমিশনের মিটিং এ আমি সবসময় বলেছি যে তোমরা এরকম যদি করো তাহলে কিন্তু তোমাদেরও এক সময় এরকম ন্যাচারাল কারণে যখন তোমাদের নদীর পাড় ভাঙবে তখন আমরাও কিন্তু বাধা দেব, রিপেয়ার করতে পারবে না। এক্স্যাক্টলি তাই ঘটেছে ইছামতি নদীতে সাতক্ষীরার উল্টা দিকে। এক সময় জলাবদ্ধতার কারণে তাদের পাড় ভাঙা শুরু হলো, আমরা কোনো কিছুই করিনি। তখন তাদের টনক নড়লো, তাদের যৌথ নদী কমিশনের মিটিং তারাই ডাকলো, তারা ঢাকাতেই আসলো মিটিং এ, এবং 2-3 জন এমপি ওই 24 পরগনার তারাও এসলো, আমাকে বলে দাদা যেভাবে হোক আমাদের পাড় ভেঙে যাচ্ছে। আমি বলি ঠিক আছে, আমাদের এই যে 3-4টা নদী পাড় ভেঙে যাচ্ছে, মহানন্দা, তেঁতুলিয়া, তারপরে আরো কয়েকটা নদীতে ফেনী, মুহুরী, এসব নদীতে আমার পাড় ভাঙে এবং ওই পাড় থেকে বিএসএফ গুলি করে। এখন আমরা আমাদের পাড় থেকে বিডিআরও তখন গুলি করেছে, ওরা রিপেয়ার করতে পারে না। তখন স্থিরীকৃত হয়েছিল যে আমরা একটা তারিখ দেবো, 1 মাসের মধ্যে তারা তাদের রিভার ব্যাংক রিপেয়ার করবে, আমরা আমাদের নদীর পাড় রিপেয়ার করব। কিন্তু তখন এই লিখিতভাবে এই চুক্তি হলো। এভাবে তারা যদি অসুবিধা না পড়ে কখনো ন্যায় ভিত্তি ন্যায় নীতির ধার ধারে না। কিন্তু দেখা গেল যে আমরা যখন এই ধরনের চুক্তি করি তারপরে পরে বিএনপি সরকার অপসারিত হয়ে গেল 2008 সালে। তারপরে আমি খবর নিলাম পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে ইছামতি নদীর পাড় রিপেয়ারের কি হলো। যৌথভাবে এই পাড় রিপেয়ার করার কথা ছিল, তারা বলে আমাদের পারমিশনও নেয়নি, তারা তাদের পাড় রিপেয়ার করে ফেলেছে। কারণ এখন আওয়ামী লীগের সরকার থাকলে আর বাধা দেয় না, বাট অন্য সরকার হলে তখন আমরা দেখি যে নেওয়া যায়। ফেনী নদীর ব্যাপারও তাই হয়েছে। আর ফেনী নদীর পানির সবচেয়ে দুঃখজনক হলো যে একটা বুয়েটের একটা ছাত্র আবরার, সে শুধু একটা কমেন্ট করেছে তার ফেসবুকে যে ফেনী নদীর পানি এভাবে নিয়ে গেল, আমরা তো আমাদের পানি পেলাম না। সেই জন্য তাকে কিভাবে 4 ঘন্টা ধরে পিটিয়ে নির্ভয়ভাবে হত্যা করা হয়েছে। ওই এখন তো সেই হত্যাকাণ্ডের কথা মানুষ বেমালুম ভুলে গিয়েছে, কোনো বিচারও হচ্ছে না, কিছুই হচ্ছে না। এই হলো বাংলাদেশ ভারত সম্পর্ক, এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা, আমি দালালে ভরে গিয়েছে। সেই কারণে আপনাকে প্রশ্নটা করলাম যে তাহলে আপনি যেটা বললেন যে ভারত হয়তো আমাদের দেশ কখনোই দখল করবে না, কিংবা আমাদেরকে তারা এইভাবে বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কিন্তু এর আগে বাংলাদেশের সাথে আজকে যারা যে আচরণটা করছে সে একই আচরণ কিন্তু এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে ব্রিটিশ থেকে যখন ভারত স্বাধীন হয় সেই সময়ে প্রায় আহ 300 কতটা রাজ্য ছিল, যে রাজ্যগুলো করদ রাজ্য ছিল, এবং সেই রাজ্যগুলো ব্রিটিশকে খাজনা দিত, কিন্তু তাদের অধীনস্থ অন্য রাজা ছিল, তারা ব্রিটিশের শাসন তারা মানতো না। সেই রাজ্যগুলোকে ব্রিটিশ যখন ভারত স্বাধীনতা দেয় তখন বলেছিল যে তোমরা চাইলে ভারতের সাথে থাকতে পারো, চাইলে পাকিস্তানের সাথে থাকতে পারো। তার মধ্যে কয়েকটা রাজ্য আছে যে রাজ্যগুলো কারোর সাথেই যায় না, এর মধ্যে হায়দ্রাবাদ, জুমল্যান্ড, সিকিম, এই কয়েকটা রাজ্য, গোয়া। প্রতিটা রাজ্যেই কিন্তু ভারত এই একই ঘটনা ঘটিয়েছে। হায়দ্রাবাদের কথা নিশ্চয়ই আপনি জানেন যে সেখানে আহ, যে নিজাম ছিলেন সেই নিজামকে কিভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। গোয়াতে আজকে বাংলাদেশে যেভাবে মন্দিরে হামলা করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে একই ধরনের ঘটনা গোয়াতে করা হয়েছিল। গোয়াতে তখন উপনিবেশ ছিল হচ্ছে আপনার সম্ভবত ওলন্দাজরা, পর্তুগাল। পর্তুগিজরা পর্তুগিজরা ছিল। সেখানে একটা নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, এবং সেটা ভারতের এই গোয়েন্দা সংস্থা নিজে করেছে। তখন রয়ের নাম ছিল অন্য একটা, তাদের গোয়েন্দা সংস্থার অন্য একটা নাম ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এই নৌকার মধ্যে আগুন ধরিয়ে তারপরে ভারত বলল কি যে আমাদের উপরে তারা সাম্প্রদায়িক হামলা করছে। সেই একটা নৌকার মধ্যে আগুন ধরানোর সেই ঘটনাকে কেন্দ্র করে পুরা গোয়া তারা দখল করলো। জুমল্যান্ড, সিকিম, হায়দ্রাবাদ, আজকের যে কাশ্মীরকে আমরা দেখছি, কোন রাজ্যেই তো ভারত ঢোকার পরে সেখান থেকে আর কখনোই বের হয়নি। তাহলে বাংলাদেশ থেকে আপনার কেন মনে হচ্ছে যে বাংলাদেশ কখনোই তারা দখল করবে না সেই সুযোগ যদি তাদের হাতে আসে? এটা কি একেবারেই অমূলক কিনা? একটা হলো বাংলাদেশের জনসংখ্যা হলো বিশাল জনসংখ্যা, হুম, পাকিস্তানিদের সাথে যেভাবে লড়াই করেছে বাংলাদেশের 71 সালে, এখন যদিও বোঝা যায় না যে এটা একটা যোদ্ধার জাতি, কিন্তু ইন্ডিয়ানরা তো দেখেছে যে 71 সালে বাঙালি যুবক তরুণ 7 কোটি মানুষ কিভাবে লড়াকু মনোভাবাপন্ন ছিল। সুতরাং এই ধরনের একটা সিভিল ওয়ারের রিস্ক তারা নিবে না, এবং তাদের দেশ দখল করতে হলে সেনাবাহিনী আসলে
এখানে আবার সেই একটা মুক্তিযুদ্ধ শুরু হবে, এই রিস্কে তারা যাবে না। এবং তার মধ্যে আরো অনেক প্লেয়ার থাকবে, কাছেই আছে সেভেন সিস্টার্স আছে। আর তাছাড়া বাংলাদেশ তো মোটামুটি আন্তর্জাতিক ক্ষেত্র একটা বহুল পরিচিত একটি দেশ। সেই ক্ষেত্রে আমাদেরও এখন মনে হয় যে একটা বন্ধুহীন কাশ্মীরের রাষ্ট্র, জন্য কিন্তু ভারতের কাশ্মীর এই ধরনের কাশ্মীরের আগ্রাসনের সময় আমরা অনেক বন্ধু পাবো। জি, কাশ্মীরের কাশ্মীরের সর্বশেষ দেখেন যে আপনি যে স্বাধীনতা অব্যবহিত পরে যে কথা বলেছেন, হায়দ্রাবাদ এবং জুনাগড়, এই দুটি রাজ্যের মুসলমান শাসক তারা পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, ভারত সৈন্য পাঠিয়ে সেই জায়গা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। অপরদিকে কাশ্মীরের মহারাজা ভারতে যোগদান করেছেন, যদিও সেখানকার জনগণের 80% লোক ছিল মুসলমান। তো সেখানে তারা সৈন্য পাঠিয়ে কাশ্মীরকে তারা কন্ট্রোল করেছে। তবে সাথে সাথে সেখানে একটা যুদ্ধ হয়েছে, পাকিস্তান থেকেও কিছু প্যারামিলিটারি ফোর্স এসে যুদ্ধ লেগেছে এবং আলটিমেটলি ইউনাইটেড নেশনস সেখানে হস্তক্ষেপ করেছে। তবে কাশ্মীরে একটা এত বছর একটা স্থিতি অবস্থা ছিল, কিন্তু এই যে তাদের যে ভারতের সংবিধানে তাদের যে স্পেশাল স্ট্যাটাস ছিল, সেটা তো এই মোদী সরকার এসে বিলুপ্ত করে দিয়েছে, অন্যান্য রাজ্যের মতো করে দিয়েছে। এবং এর ফলে কাশ্মীরের উপরে অনেক অত্যাচার বর্তমানে চলছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশে কিছু নাগরিক প্রেস ক্লাবের সামনে তারা ভারত সরকারের যে কাশ্মীর নীতির সমর্থনে তারা এখানে মিটিং মিছিল করছে। দালালির একটা চরম দৃশ্য আমরা এখানে দেখতে পেলাম, যে কাশ্মীরের মুসলমানদের জন্য সারা বিশ্বের মুসলমানরা দুঃখ প্রকাশ করছে। সারা বিশ্বে ওআইসি থেকে শুরু করে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র তারা কাশ্মীরের মুসলমানদের ব্যথার সমব্যথী। এবং এমনকি যদি জাতিসংঘে যে কটা রেজলিউশন হয়েছে প্রত্যেকটাতেই সেখানে গণভোটের কথা বলা হয়েছে, যেটি ভারত মানেনি। কিন্তু বাংলাদেশই একমাত্র রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, যারা এই ভারতের অত্যাচার এবং এই সীমাহীন নির্যাতনকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত সরকারকে। এটি দেখে আমরা অত্যন্ত অবাক হয়েছি যে এরকম ওপেন দালালি বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। এখন নিশ্চয়ই এইসব মিটিং গুলো যারা করছে, যেমন ভারতের সাথে যে সময় চীনের যুদ্ধ শুরু হচ্ছিল ওই সময়টাতে কিন্তু আহ অনেক কিছু দেখেই মনে হচ্ছিল যে বাংলাদেশ সরকার বোধহয় চীনের সাথে বা পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও তখন আপনার করলো, ফোন করলো, এগুলোতে একটা মনে হচ্ছিল যেন বিকেন্দ্রীকরণ একটা দিকে যাচ্ছে। কিন্তু সেটা শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে আসলে আল্লাহই জানে। কিন্তু কথা হচ্ছে যে আপনার তখন যারা কিনা বাংলাদেশে ভারত বাংলাদেশ মৈত্রী সংগঠন টংগঠন এরকম কিছু ব্যানারে বাংলাদেশে আন্দোলন করলো, মানববন্ধন করলো, আপনার কি মনে হয় না সেটা তাদের পেছন থেকে পেট্রোনাইজ করছে ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের ভারতীয় যে হাই কমিশন এখানে আছে, তারা এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে বলে আপনার মনে হচ্ছে না? তারা তো করে, এবং আমাদের দেশেরও উচ্চপদস্থ ব্যক্তিরাও এগুলাকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের গদি টিকিয়ে রাখার জন্য। এ তো দিবালোকের মতো স্পষ্ট। জি, সেটা তো আমরা দেখছি যে তখনকার র্যাবের যিনি ডিজি ছিলেন, আজকের মহাপুলিশ পরিদর্শক যিনি আছেন, তিনি বলেছিলেন যে ভারতের ঘটনা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হলে হাত গুড়িয়ে দেওয়া হবে, এই সেই এরকম বক্তব্য দিয়েছেন। তো যাই হোক ওনারাও পুলিশ আর্মি অফিসার এখন পলিটিশিয়ানের মতো কথা বলে। জি জি রাজনৈতিক নেতারা যে এখন কে কার কাছ থেকে শিখলো বুঝলাম না, এরা তারা পলিটিশিয়ানদের কাছ থেকে শিখছে, বা এরপরে ইউনিফর্ম খুলে আবার রাজনীতিতে আসার না, কোনো একটা ইচ্ছা বোধহয় ভারতে আছে। কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে মুসলমান নির্যাতনের, সেটা নিয়ে কথা বলা যাবে না। ফ্রান্সে তারা কিন্তু কোনো মুসলমানকে পেটায় নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি সারাদিন যদি কেউ গালাগালি করে সমস্যা নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই থাকবে। এটার থেকে কাউকে, এটা নিয়ে যত বেশি ঘাটাঘাটি করা হবে এটার প্রতি ভালোবাসা মানুষের আরো বেশি বাড়বে। অতএব ওইখানে কি হচ্ছে সেটা অনেক বড় কিছু না, অথচ ফ্রান্সের বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় আন্দোলন হয়েছে, সভা হয়েছে, সমাবেশ, বিক্ষোভ এগুলো হচ্ছে। কিন্তু ভারতের এত বড় ঘটনার পরও আজ পর্যন্ত বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা আর সুযোগ দিচ্ছে না আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণে আমি আপনাকে বলছি যে আপনি যেটা বললেন যে বাংলাদেশে অসংখ্য মানুষ, এত মানুষের দায়ভার ভারত নিবে না, আসলে পপুলেশন তো এখন আর মানে বোঝা না, এটা এখন সম্পদ। ধরুন আপনি যদি নাকি গ্যাসের বিল যদি নাকি একজনের, যেটা আপনাদের সময় 300 টাকা ছিল, 250 টাকা ছিল, সেটা এখন 1000 টাকার উপরে নিচ্ছেন, সেটা করা যায়। যদি ফোনের থেকে প্রতি 100 টাকা থেকে যদি একটা পার্সেন্টেজ যদি আপনাকে দিতে হয়, আপনি যা করছেন এই ভ্যাট কথাটা বর্তমান সরকার আসার আগ পর্যন্ত ভ্যাট নামে কোনো একটা জিনিস আছে, এটা কখনো মানুষ কোনো কিছু কিনতে গিয়ে জানতো না যে ভ্যাট, যেটা প্রকাশ্যে মানে সরাসরি ভ্যাট, যেটা সেই ভ্যাটটা যে দিতে হয়, এই সরকার তো নিচ্ছে। এবং একের পর এক কদিন আগে যেটা করেছে যে আপনার মহাসড়কগুলোতে তারা টোল বসাচ্ছেন,
মেরামতের জন্য যে বাড়তি একটা টোল তারা আদায় করবেন। এখন সরকারি যে টোল একটা আদায় করা হয় সেটার প্রেক্ষিতে ওইখানে একই জায়গায় আর অন্তত 3টা পার্টি সেখানে টোল বসানোর জন্য দায়িত্ব পালন করে। কারণ যখন সরকারি টোল আদায় করে সেটা যদি হয় 75 টাকা, তাহলে সেটার সাথে আরো অন্তত 375 টাকা যোগ হয়, কারণ সেখানে যুবলীগের একটা কমিটি বসে, পুলিশের একটা বসে, তারপরে স্থানীয় প্রশাসনের আরেকটা বসে। এইভাবে তারা নানানভাবে মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা নেয়। তো যে কারণে আমি মনে করি যে জনসংখ্যা তো কোনো সমস্যা না, যদি আপনি প্রতিটা থানাতে ভারতের হিন্দুদেরকে বসাতে পারেন, পুলিশের এসপি গুলোকে হিন্দু দিতে পারেন, বাংলাদেশের সচিবালয়গুলো যদি মোটামুটি পশ্চিমবঙ্গের সচিবালয়ের মতো সব সচিবদের নাম্বার প্লেটের মধ্যে শ্রী, তারপরে কৃষ্ণ রায়টা এগুলো দিয়ে যদি আপনি ভরাতে পারেন, তাহলে তো সমস্যা নেই, মানুষকে তো নিয়ন্ত্রণ করাই যায়। সেটা বাংলাদেশে গত 12 বছর ধরে মানুষ দেখছে। তা আপনার কি মনে হচ্ছে যে এরপরেও মানে ভারতের কোনো সমস্যা আছে কিনা? যেখানে 100% মুসলমান ছিল কাশ্মীরে, সেখানে রাতারাতি 370 ধারাকে, অনুচ্ছেদকে তারা সরিয়ে দিয়ে তারপর সেখানে এখন একেবারে একচ্ছত্র ভাবে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে মুসলমান নারীদেরকে, পুরুষদেরকে ধরে ধরে নিয়ে তারপরে খুন করা হচ্ছে। কোনো বিচার নেই তো পৃথিবীর। আপনি যেটা বললেন যে বাংলাদেশ বহুল প্রচলিত একটা দেশ পৃথিবীর মধ্যে, কেউ তো কাশ্মীরের জন্য কিছু করে নাই। আজকে যদি ভারতের জন্য যদি নাকি ভারত যদি বাংলাদেশের উপরে সেই একই ধরনের আচরণ করে, সেই জুনগর কিংবা হায়দ্রাবাদ, গোয়া সেগুলোর মতো আন্তর্জাতিক সংস্থা বলুন আর জাতিসংঘে বলুন, কেউই তো কথা বলবে না। না না, এগুলো বাংলাদেশ যা হায়দ্রাবাদের সাথে বা কাশ্মীরের সাথে যা করা যায়, বাংলাদেশের মধ্যে এত ভোলেটাইল জনগোষ্ঠীর সাথে এটি করা সম্ভব নয়। আমাদের জনগণ অলরেডি যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা যুদ্ধে 71 সালে অংশগ্রহণ করেছে, সেটা খুব বেশি দিনের কথা নয়। সুতরাং এই ধরনের রিস্ক তারা নিবে না। আর তাছাড়া বিশ্বের একটা মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে একটা ঐক্য আছে। ওআইসিও একটা পাওয়ারফুল অর্গানাইজেশন, যদিও তারা এই ইউএস এর এই রাজতন্ত্রগুলা যেহেতু ইউএস এর দাসত্ব করে যায় তাদের ধন সম্পদ টিকিয়ে রাখার জন্য, বাট তবুও একটা বিশ্ব মুসলমান রাষ্ট্রসমূহের একটা ঐক্য আছে। আর তাছাড়া আমাদের পাশে যে এই যে 7 সিস্টার কান্ট্রি গুলাতে বাংলাদেশের সাথে যদি কিছু অনৈতিক আচরণ করে, সাথে সাথে 7 সিস্টার্স এর মধ্যে তারা এফেক্ট করবে। অস্থিরতা আরেকটা তৈরি হবে, জি। আমাদের রক্ষা কবচ আছে চীন। চীন ভারতের দীর্ঘদিন ধরে যে রিলেশন আছে, সেখানে কোনো ধরনের তাদের যদি কোনো অপকর্ম তারা করে বা তাদের যদি টেরিটোরিয়াল অ্যাগ্রেশন বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে চীনও তাদের জন্য একটা ডেটারেন্ট হয়ে থাকবে। এটি আমার মনে হয় না যে কোনো সম্ভব যে এরকম। আমরাও চাই আপনার আপনার কথাই সত্য হোক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে, আর খুব বেশিক্ষণ কথা বলবো না। আপনার কাছে একটা এই মুহূর্তে যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতার পালাবদল হয়েছে এবং অনেকেই বলছেন যে এখানে যেহেতু হিলারি ক্লিনটন বা জো বাইডেনের সাথেও সরাসরি ডক্টর ইউনূস কিংবা আমাদের দেশের বিএনপি যিনি চেয়ারপারসন আছেন, তিনার সাথে খুব ভালো একটা সম্পর্ক হিলারি ক্লিনটনের ছিল, এবং তার দল যেহেতু পাওয়ারে এসেছে এবং এখানে আমাদের সাবেক যে শিক্ষামন্ত্রী তিনার ভাইও খুব ভালো একটা পজিশনে আছেন। তো সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিতে কি কোনো পদক্ষেপ নেবে, নাকি ঠিক আগের মতোই গতানুগতিক ভাবে তারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করবে? আহ, আমার যেটি মনে হয়, আমার একেবারেই আমার ব্যক্তিগত অভিমত, এই নির্বাচনে বাইডেন আসার ফলে বাংলাদেশে তেমন কোনো সুবিধা বলে আমি মনে করি না। যুক্তরাষ্ট্র নিজস্ব পলিসি আছে, সেই পলিসি তারা বাস্তবায়ন করে, এবং সরকার পতন হলে তাদের ফরেন পলিসি খুব একটা চেঞ্জ হয় না। মধ্যপ্রাচ্যের ব্যাপারে সামান্য কিছু হলে হতেও পারে, কারণ এর আগে ট্রাম্প অলরেডি তেল আবিবে তাদের রাজধানী শিফট করতে দিয়েছে, এবং এমনকি নির্বাচনের পরেও তাদের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সে গোলান হাইটসে গিয়েছে, এবং এছাড়াও ইসরায়েলের সাথে বেশি মাখামাখি করছে, যাতে করে বাইডেন বাধ্য হয় তাদের অনুসৃত নীতিটি অনুসরণ করার জন্য। তো বাংলাদেশে এটি ঠিক যে ডক্টর ইউনূস এবং হিলারি ক্লিনটনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, এবং হিলারি ক্লিনটনের কিছুটা হয়তো বাংলাদেশের প্রতি সহানুভূতিও আছে, কিন্তু তারা তাদের স্বার্থের বাইরে কিছুই করবে না। তাদের ভারতকে প্রয়োজন, বিশেষ করে তাদের যে চীন ঠেকাও নীতি। চীন হলো তাদের এখন প্রথম মাথা ব্যথা। চীনকে ঠেকাবার জন্য ভারতকে তারা ব্যবহার করবে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে তারা অতটা গুরুত্ব দেবে না।